হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যাই হোক, এর আগের দিন আমাদের রোধের একক অবধি হয়েছিল। চলো যাই, রোধের একক কি হবে জেনে নিই। রোধের একক হবে, রোধের একক আমাদের হবে ওহমের সূত্র থেকে কি পাচ্ছি আমরা? ওহমের সূত্র থেকে পাচ্ছি R সমান সমান V/I। আমরা কি জানি? ওহম কি বলেছে? ওহম বলেছে যে V is equal to IR। তার জন্য আমরা যেহেতু V is equal to IR জানি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে R is equal to V/I হবে, রাইট? তাহলে V/I মানে হচ্ছে বিভব প্রভেদের একক, বিভব প্রভেদের মাত্রা বাই প্রবাহ মাত্রার মাত্রা। তাহলে এককটা না, এখন আমরা এখানে কি করব? রোধের মাত্রা, রোধের মাত্রা কি হবে? রোধের মাত্রা হবে আমাদের আর এর মাত্রা বাই আর এর মাত্রা ইজ ইকুয়াল টু হবে ওহমের বিভবের মাত্রা বাই কারেন্টের মাত্রা। তাহলে বিভবের মাত্রা তো আমরা জানি যে MEL স্কয়ার T টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1, রাইট? বাই কি হবে আমাদের I। তাহলে এটা বিভবের কি করে আমরা পেয়েছি? বিভবটা V is equal to W/Q থেকে আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা বিভবের, এর আগে আমি দেখিয়েছিলাম যে বিভবের মাত্রাটা কি হবে। বিভবের মাত্রা হবে যে কার্যের মাত্রা ভাজক আধানের মাত্রা। তাহলে এখানে কার্যের মাত্রাটা কি? MEL স্কয়ার T টু দি পাওয়ার মাইনাস 2 বাই আধান হচ্ছে IT, রাইট? তাহলে এটা এখান থেকে আমরা পেয়েছিলাম, এখান থেকে কি হবে? MEL স্কয়ার T টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এখান থেকে সেটাই আমরা লিখেছি, তাই না? আর এটা কারেন্টের হচ্ছে I, এই আইটা উপরে উঠলে কি হবে? MEL স্কয়ার T টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2, রাইট? এটা হলো আমাদের রোধের মাত্রা। এবার চলে যাই আমরা, রোধ হলো এবার হচ্ছে ওহম। তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করে নিতে পারো খাতায়। এবার দেখো, এবার হচ্ছে ওহম, ওহমীয় পরিবাহী কাকে বলি এবং অওহমীয় পরিবাহী কাকে বলি। ওহমীয় পরিবাহী হলো যে সব পরিবাহীগুলি, আচ্ছা, ওহমের সূত্রের যে লেখচিত্রটা আমরা পাচ্ছিলাম সেটা লিনিয়ার অর্থাৎ রৈখিক, কিন্তু অওহমীয় পরিবাহীতে অরৈখিক হবে অর্থাৎ নন লিনিয়ার। আচ্ছা, যেসব পরিবাহী, যেসব পদার্থগুলি আমাদের সরল রৈখিক অর্থাৎ লিনিয়ার সূত্রটি, লিনিয়ার রৈখিক মেনে চলবে তারা হচ্ছে ওহমীয় পরিবাহী। যারা মেনে চলবে না তারা হচ্ছে অওহমীয় পরিবাহী। চলো দেখে দেখে নেওয়া যাক কি হচ্ছে। তো ওহমীয় পরিবাহীতে আমরা V is equal to I, মানে এটাকে আমরা দেখেছিলাম কি, এটা রৈখিক অনুযায়ী হচ্ছিল। যে সব পদার্থ এই লেখচিত্রটা মেনে চলবে তারা হচ্ছে ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী। আর যেসব পদার্থগুলো এই সূত্রটা, এই লেখচিত্রটা মেনে চলবে না তারা হচ্ছে অওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহী মানে অওহমীয় পরিবাহীগুলি বাদ দিয়ে সমস্তটাই কি ওহমীয় পরিবাহী। তাহলে অওহমীয় পরিবাহীগুলি হবে যে বাল্বের ফিলামেন্ট যুক্ত বাল্ব, তারপরে হচ্ছে আমাদের সেলেনিয়াম। অওহমীয় পরিবাহী উদাহরণ দেব, অওহমীয় পরিবাহী উদাহরণ কি গো? জার্মেনিয়াম, ইত্যাদি, রাইট? এগুলো হচ্ছে, তারপর হচ্ছে ফিলামেন্ট যুক্ত বাল্ব, এগুলো হবে কি অওহমীয় পরিবাহীর উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে যারা মানে এইসব মানে অওহমীয় পরিবাহী নয় তারা কিন্তু হচ্ছে আমাদের ওহমীয় পরিবাহী, ঠিক আছে?
আচ্ছা, এবার চলে যাওয়া যাক আমাদের অভ্যন্তরীণ রোধ ব্যাপারটাতে। আমরা তড়িৎচালক বল দেখেছিলাম এর আগে, সেটা হচ্ছে তড়িৎচালক বল। তারপরে হলো আমাদের অভ্যন্তরীণ রোধ আসবে ব্যাপারটা। অভ্যন্তরীণ রোধটা কি হবে? অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে, ধরে নাও যে আমরা মোবাইল ব্যবহার করছি, তো মোবাইলের যে মেমোরিটা আছে, সেই মেমোরিটা আমরা দোকান থেকে নিয়ে আসছি 2 GB, 64 GB, তারপরে আরও বিভিন্ন যে জিবিগুলো মেমোরিগুলো যে হয়, সেই মেমোরিগুলো আমরা যখন নিয়ে আসি, মোবাইলে যখন ইনপুট করি, তখন আমাদের ওখানে দেখায় 2 GB যদি কিনি, তার 2 GB দেখায় না, কিছুটা কম দেখায়, 1.9 বা 1.87 GB এরকম দেখায়। কেন এরকম কেন হচ্ছে? 2 GB তার ফুলফিল দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে ওর মধ্যে আধানগুলির যে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময়, বা ওই কোষ্ঠের মধ্যে আধানগুলো যাওয়ার সময় উপাদানগুলোর দ্বারা কিছুটা রোধ কি হয়ে যাচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। এই রোধের বাধাপ্রাপ্ত হওয়ার জন্য ভোল্টেজ কিছুটা হয়ে যাচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই ভোল্টেজটার জন্য আমরা কিছু ভোল্টেজ আমরা কম পাই, বা কিছু আমরা কি পাই? মেমোরিটা কম পাই। তার জন্য এটাকে বলছে আমাদের অভ্যন্তরীণ বা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারটাতে আমরা একটু দেখে নিই কেমন হবে। তাড়াতাড়ি করে একটু দেখে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের বহির্বর্তনীর রোধ, এবং যে আমরা কোষটা ব্যবহার করব, সেই কোষের আমাদের ছোট্ট একটা অভ্যন্তরীণ রোধ আছে। সেখানে আমাদের বহির্বর্তনীকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, আর ওই মানে কোষটার মধ্যে সামান্যটুকু রোধ থাকে, তার জন্য এটি আমাদের স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এইটা হচ্ছে তড়িৎচালক বল ক্যাপিটাল ই, এবং এই বিন্দুর বিভব হচ্ছে VA, এবং এই বিন্দুর বিভব হচ্ছে VB। তাহলে এখানকার বিভবের পার্থক্য কত হবে? VA মাইনাস অফ VB। কখন? যখন আমাদের VA গ্রেটার দ্যান অফ VB হবে, রাইট? তাহলে এটা যখন হচ্ছে, তখন আমরা এটার বিভব পার্থক্যটা আমাদের একটা ভোল্টই হবে। তাহলে এই ভোল্ট আমরা বিবেচনা করলাম এখানে। আচ্ছা, এবার হচ্ছে যে তড়িৎচালক বল, আমি ধরে নাও দোকান থেকে একটা পেন্সিল ব্যাটারি নিয়ে এলাম, লেখা আছে 5 ভোল্ট, কিন্তু ওখানে দুই প্রান্তের বিভব পার্থক্যটা মেপে দেখছি 5 ভোল্ট দেখাচ্ছে না, 4.9 ভোল্ট দেখাচ্ছে, 4.8 ভোল্ট দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ওখানে ওই কোষটার মধ্যে যখন আধানগুলো যাওয়া আসা করে, তখন ওই কোষটার বিভিন্ন উপাদানগুলো কি করে? ওই আধানগুলোকে বাধাপ্রাপ্ত করে। এর ফলে সামান্যটুকু স্মল অ্যামাউন্টের মানে ভোল্টেজ ওখানে নষ্ট হয়ে যায়। এই স্মল ভোল্টেজটাকে আমরা এখান থেকে পরিমাপ করব, কতটা পরিমাণে এখানে ভোল্টেজ নষ্ট হচ্ছে। দেখো, এখান থেকে আমরা ধরি যে কি কোনো একটা পরিবাহীর অভ্যন্তরীণ মানে বহির্বর্তনীর রোধ বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর, এবং বিভব ক্যাপিটাল ভি, এবং তড়িৎচালক বল ক্যাপিটাল ই, এবং অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রবাহ মাত্রা, এবং প্রবাহ মাত্রা ক্যাপিটাল আই যদি হয়, তাহলে আমরা লিখতে পারছি প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু যে এটা হচ্ছে কি আমাদের তড়িৎচালক বল, বর্তনীর তড়িৎচালক বল বাই, এটা হচ্ছে বর্তনীর মোট রোধ, ঠিক আছে?
তাহলে বর্তনীর মোট রোধ হলো, তাহলে আমরা এখান থেকে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি গো, I ইজ ইকুয়াল টু আমাদের ক্যাপিটাল ই বাই আমরা পাচ্ছি যে ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাচ্ছি, রাইট। তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এটা সলিউশন করলে যে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর পাবো। এই আই এর সঙ্গে এই দুটোর গুণফল করলে এটা আসবে। আর আমরা ওহমের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি আই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ভি জানি। তাহলে এটা সময় আমরা ক্যাপিটাল ভি বসাতে পারি, তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস আই আর হবে, রাইট। এটা যদি এই পারে চলে আসে তাহলে কি হবে গো, তাহলে মাইনাস হয়ে যাবে, ক্যাপিটাল ই মাইনাস ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই স্মল আর হবে। তাহলে এই যে আমাদের বিভবটা অ্যাকচুয়ালি আমাদের কম হচ্ছে তড়িৎচালক বল অপেক্ষা। তাহলে কতটা কম হচ্ছে, আমরা একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারির একটা ধনাত্মক প্রান্তে একটা ঋণাত্মক প্রান্তে আমরা যদি তার দিয়ে যদি যুক্ত করে আমরা যদি বিভবটা মাপতে চাই তাহলে লিখিত বিভব থেকে আমরা কিছুটা কম পাবো। এই যে আমাদের যেটা বিভবটা লেখা থাকে সেটা হচ্ছে তড়িৎচালক বল, এবং যে বাইরে থেকে যে বিভবটা পাচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে এখান থেকে ধরে নাও যে তুমি 5 ভোল্টের নিয়ে এসছো, পাচ্ছ তুমি এখান থেকে 4.9 ভোল্ট, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে যেটা ভোল্টটা পাবো সেটা হচ্ছে ওর অভ্যন্তরীণ অর্থাৎ কোষ্ঠের ভিতরের থাকা আধানগুলি যে বাধাপ্রাপ্ত হয়ে যে ভোল্টেজটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকেই বলছে আমাদের কি বিভব পতন বা নষ্ট ভোল্ট বলা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নষ্ট ভোল্ট, ঠিক আছে। তোমরা একটু এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো কি, এরপরে আমাদের হবে যে পরিবাহী রোধগুলি, মানে পরিবাহীকে এখানে আমরা কত রকমের পরিবাহী পেতে পারি। পরিবাহী হচ্ছে যে অর্ধ পরিবাহী, তারপরে আমাদের অতি পরিবাহী, তারপরে হচ্ছে পরিবাহী, কোনগুলো পরিবাহী কোনগুলো অর্ধ পরিবাহী কোনগুলো অতি পরিবাহী এখানে আমরা দেখব। তাহলে পরিবাহী একটা আসবে আমাদের কি তড়িৎ প্রবাহিত অনুযায়ী পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে আমাদের অতি পরিবাহী। তাহলে একটা পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টর, এটাকে বলা হয় ইংলিশে কি কন্ডাক্টর। একটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, আর একটা হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টর। তাহলে পরিবাহী আর একটা অর্ধ পরিবাহী, একটা হচ্ছে অতি পরিবাহী, ঠিক আছে। তাহলে আমাদের পরিবাহী ব্যাপারটা কিরকম, কোন সব পদার্থগুলোকে আমরা পরিবাহী বলবো, যে সব পদার্থের মধ্য দিয়ে মানে আধানগুলো চলাফেরা এক স্থান থেকে অন্য স্থানে কি অনায়াসে যেতে পারে তাদেরকে বলা হয় কি পরিবাহী। আর যেসব পদার্থের মধ্য দিয়ে আধান মানে অল্প পরিমাণে যেতে পারে তাদেরকে বলা হয় মানে অর্ধ পরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর। আর যার মধ্য দিয়ে আধান অত্যধিক পরিমাণে এক স্থান থেকে অন্য স্থানে বা এক মেরু থেকে অপর একটা মেরুতে প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী, ঠিক আছে। তাহলে আমরা এই পরিবাহীটার দেখে নিতে পারি যে কোনো যে সোনা রূপা তামা এগুলো সবগুলো কি পরিবাহী, এবং অর্ধ পরিবাহী আমাদের হচ্ছে সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, এবং অতি পরিবাহী উদাহরণ হচ্ছে আমাদের পারদ যেটা হচ্ছে 4.2। আমরা দেখে নেব এখানে 4.2 কেলভিন উষ্ণতার নিচেই আমাদের কি হয়ে যায়, উষ্ণতা মানে বাড়িয়ে দিলেই এক সময় কি হয়ে যায় ওখান থেকে রোদটা একেবারে শূন্যতে পৌঁছে যায়। তো এটা শূন্যতে পৌঁছে মানে রোদ থাকবে না, তার মানে রোদ যে পরিবাহিত থাকবে না তার কিন্তু মধ্য দিয়ে আধান অত্যধিক পরিমাণে পরিবাহিত হতে পারবে, তার জন্য এটি বলা হয় সুপার কন্ডাক্টর, রাইট। আচ্ছা, এবার পরিবাহীর ক্ষেত্রে আমরা লেখচিত্রটা দেখে নেব। লেখচিত্র অঙ্কন করতে গেলে আমরা এখান থেকে পাবো, দেখো
লেখচিত্র আমরা এখান থেকে পাবো কি তাপমাত্রা এবং একদিকে পাবো রোধাঙ্ক। তাপমাত্রা এদিকে দিয়ে পাবো কি রোধাঙ্ক, এদিকে তাপমাত্রা এদিকে পাবো আমরা কি রোধাঙ্ক। তাহলে আমরা লেখচিত্র যদি করি তাহলে হচ্ছে এদিকে তাপমাত্রাকে আমাদের মানে ধরে নাও কেলভিন এককে বা যাই হোক, কিন্তু তাপমাত্রা এটা ওদিকে হলো তাপমাত্রা যদি নিয়ে নিই, এদিকে হচ্ছে কি আমাদের রোধাঙ্ক হচ্ছে। তাহলে এটাকে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 এরকম করে আমরা দিয়ে মানে কাউন্টিং করে নিই, আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো এখানে যত তাপ বাড়াবো তত রোধাঙ্কের পরিমাণ আস্তে আস্তে কিন্তু বাড়বে। তার মানে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোদের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে আমাদের উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধির ফলে রোদ বৃদ্ধি পায়। রাইট? তাহলে এখান থেকে আমাদের ধরে নাও 1 ডিগ্রি উষ্ণতা হচ্ছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমাদের রোদ হচ্ছে এরকম 1 হবে। তারপরে হচ্ছে আমাদের 2 হচ্ছে, এখানে আবার এটা 2 হচ্ছে। তার মানে উষ্ণতা যত বাড়ছে তার সমানুপাতে বাড়ে কি হচ্ছে আমাদের রোধাঙ্কের পরিমাণ কি হচ্ছে বাড়ছে। তাহলে আমরা এখানে এখান থেকে ধরে নাও যে মানে এরকম না, অ্যাকচুয়ালি যত উষ্ণতা বাড়বে তত আমাদের রোধাঙ্কের পরিমাণ কি হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে। তাহলে আমাদের অধিক পরিমাণে আবার বড় দেবে, এরকম করে আমরা একটা কি পাবো লেখচিত্র পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি যে পরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র। এরপরে আসবে তোমরা একটু নোট করে নাও, তারপরে আসবে আমাদের কি মানে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে কি হয় বলতো, অর্ধপরিবাহীতে কিন্তু উষ্ণতা যত বাড়াবো, কিন্তু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্কের পরিমাণ অত্যধিক পরিমাণে হ্রাস পেয়ে যাবে, দ্রুত পরিমাণে হ্রাস পাবে। তাহলে একটা উষ্ণতায় কিন্তু রোধাঙ্কের একটা পরিমাণ থাকে, সেই পরিমাণ থেকে এবার উষ্ণতা বৃদ্ধি করবে তো রোধাঙ্কের পরিমাণ আস্তে আস্তে হবে কমে থাকবে। দেখো এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখো এবার হচ্ছে অর্ধপরিবাহী। এবার হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কি হবে হ্রাস পেতে থাকবে, রোধ হ্রাস পেতে থাকবে। কারণ একটা পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতা কিন্তু রোধাঙ্ক একটা থাকে, সেই রোধাঙ্ক অনুযায়ী ধরে নাও 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধাঙ্ক হচ্ছে এইটুকু পরিমাণ আছে। এবার যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে রোধাঙ্কের পরিমাণ আস্তে আস্তে কি হবে ধীরে ধীরে মানে অত্যধিক পরিমাণে কি হবে হ্রাস পেতে থাকবে। তাহলে এইভাবে করে আমরা একটা লেখচিত্র অঙ্কন পাবো। তার মানে এই লেখচিত্রটা হচ্ছে কি আমাদের অর্ধপরিবাহীর লেখচিত্র। অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস কি হচ্ছে, রোধাঙ্ক কি হচ্ছে কমে যাচ্ছে, হ্রাস পাবে। ঠিক আছে, এটার উদাহরণ কি হবে, উদাহরণ হবে আমাদের কি যে জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হলো আমাদের উদাহরণ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আর তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের কি হবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তো হলো, এবার হচ্ছে অধিপরিবাহীর ক্ষেত্রে আমাদের কি হবে। অধিপরিবাহীর ক্ষেত্রে কি না, একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু ওর কি থাকবে রোধাঙ্ক থাকবে। তারপরে যত উষ্ণতা এবার কিন্তু মানে কি হবে, উষ্ণতা যত আমাদের কমাবে তখন কিন্তু আমাদের রোধাঙ্কের পরিমাণ হঠাৎ করে কি হবে কমে যাবে, অর্থাৎ শূন্য উষ্ণতা চলে আসবে। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা, বিশেষ কিছু পদার্থ রয়েছে পারদ, রোধাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক কেলভিনের মতো তাপমাত্রা এর নিচে নেমে হঠাৎ করে শূন্যের দিকে পৌঁছে যায়। মানে তাপমাত্রা যখনই কমে যাবে তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় রোধাঙ্ক একটা নির্দিষ্ট থাকবে, কিন্তু যখনই আমাদের তাপমাত্রাটা কমে যাবে সেই কমে যাওয়া তাপমাত্রাটাতেই রোধাঙ্ক একেবারে শূন্যতে পৌঁছাবে। যে তাপমাত্রায় ওই পদার্থের রোধাঙ্ক একেবারে শূন্যতে পৌঁছাচ্ছে সেই তাপমাত্রাকে বলা হয় কি সংকট
তাপমাত্রা, সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে আমরা ওটা একটু লেখচিত্রটা দেখে নিই আমরা। যাই হোক, লেখচিত্র আমরা দেখে নেব। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখে নেব। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা, এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে রোধাঙ্ক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে দেখে নেব। তাহলে আমরা এভাবে করে দেখে নিই, তাহলে কি পাচ্ছি? তাহলে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক এরকম অবস্থায় আছে। তো এরকম অবস্থায় আছে, আবার উষ্ণতা হঠাৎ করে আস্তে 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 কমতে 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 একেবারে শূন্যতে পৌঁছাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট অবস্থাতে এসে এই সঙ্গে সঙ্গে জিরোতে এসে পৌঁছাচ্ছে। যে উষ্ণতা থেকে একটু মাত্র উষ্ণতা কমাতেই ওর নির্দিষ্ট জিরোতে এসে পৌঁছাচ্ছে, যে উষ্ণতাতে ওর রোধাঙ্কের পরিমাণ একেবারে শূন্যতে পৌঁছাচ্ছে, সেই উষ্ণতাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে আমাদের অতি পরিবাহী উদাহরণ। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে পারদের ক্ষেত্রে, সুপার কন্ডাক্টর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আমাদের পারদ। একটা নির্দিষ্ট উষ্ণতায় মানে 4.2 কেলভিন উষ্ণতার নিচে ও পারদের রোধ কি হয়ে যায়? একেবারে শূন্য হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টরের উদাহরণ। তাহলে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আছে যে কি পরিবাহীর ক্ষেত্রে সব থেকে সুপরিবাহী, সর্বোচ্চ সুপরিবাহী তড়িৎ পরিবাহীর একটা উদাহরণ দাও। এটা হচ্ছে রূপ। রূপ হবে তোমাদের সর্বোচ্চ তড়িৎ পরিবাহী উদাহরণ। এবার আসছে আমাদের এই তো পরিবাহী হলো, এরপরে পরিবাহীর রোধ, পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা আসবে আমাদের। পরিবাহীর রোধ পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা একটু লিখি। নির্ভর করে। তাহলে আমরা পরিবাহীর রোধ পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা হবে আমাদের পরিবাহীর রোধটা পরিবাহীর তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। তাহলে একটা হচ্ছে আমাদের পরিবাহীর এক নম্বর দিব আমরা পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা। দিয়ে পয়েন্ট করবো। এটা কিভাবে নির্ভর করছে দেখে নাও, খুবই সোজা। এটা হচ্ছে আমাদের পরিবাহী, যদি আমরা এরকম একটা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা পরিবাহী নিলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এল, দৈর্ঘ্য কি ধরলাম আমাদের? দৈর্ঘ্যটা ধরলাম আমাদের এল দৈর্ঘ্য, এবং এর রোধ ধরলাম ক্যাপিটাল আর, এবং এর প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদ কি ধরলাম? প্রস্থচ্ছেদ কি ধরলাম আমরা? এ ধরলাম। যাই হোক, এটা যদি আমরা ধরি তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা প্রস্থচ্ছেদ একই রকম রাখি এবং তার দৈর্ঘ্যকে আমরা দ্বিগুণ বাড়িয়ে দিই, তাহলে কি হবে গো? আমাদের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, 2L যদি হয়, রোধটা কি হবে? 2R হবে। অবশ্যই দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ হয়ে গেল, রোধটাও কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, তার প্রস্থচ্ছেদ কি আছে? এ প্রস্থচ্ছেদ যুক্ত আছে। যদি আমাদের প্রস্থচ্ছেদকে আবার একই রকম রেখে যদি দৈর্ঘ্য আমরা 3 গুণ করে দিলাম, তাহলে আমাদের রোধের পরিমাণ কি হবে? 3 গুণ করলে রোধের পরিমাণ হবে 3R।
এখানে এ প্রস্থচ্ছেদ ওটাই থাকলো। এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারছি অবশ্যই পরিবাহীর রোধটা পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। যদি পরিবাহীর উপাদানটা একই পরিমাণ নেই, যদি লোহা নাও তো লোহা হবে, তামা নিলে তামা হবে, আর যে কোনো তুমি পদার্থ নিলে তার উপাদানটা যেন তিনটাতে যেন সেম থাকে, এরকম অবস্থায় যদি আমরা তার দৈর্ঘ্যকে প্রথম এল এবং 2l এবং 3l যদি তার রোধ হবে আর 2r এবং 3r হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কথার ভাষা লিখবো আমরা কি, যে পরিবাহীর প্রস্থচ্ছেদ পরিবাহীর প্রস্থচ্ছেদ কমা উপাদান ও উষ্ণতা। উষ্ণতাটা কিন্তু তোমাকে রাখতে হবে, মানে অপরিবর্তিত রাখতে হবে, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ আবার কি হবে, বৃদ্ধি পেয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। কেন এই উষ্ণতা অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আর সমানুপাতি এল হবে যখন এ ও উষ্ণতা উপাদান স্থির, তখন আমাদের এটা হবে আর সমানুপাতি এল। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 2 নম্বর হচ্ছে কি গো, 2 নম্বর হবে আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা। কিভাবে করছে এটা, পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা কিভাবে করছে দেখো। পরিবাহীর এবার আমরা যদি চিত্র অঙ্কন করি, যে আমাদের একটা প্রস্থচ্ছেদ আছে, সেই প্রস্থচ্ছেদ আমরা একটা দৈর্ঘ্য নিব, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল, দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং রোধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং প্রস্থচ্ছেদ যদি আমাদের এ হয় তাহলে প্রস্থচ্ছেদকে আমরা এটা কি করলাম, দ্বিগুণ করলাম, আর রোধকে আমরা একই রকম রেখেছি। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে এল আছে, প্রস্থচ্ছেদকে আমরা দ্বিগুণ করে দিয়েছি, রোধ হয়ে যাবে r/2। এবার যদি আমরা 3 গুণ যদি করে দিই প্রস্থচ্ছেদটাকে, দৈর্ঘ্যকে আমরা একই রকম রেখে, তাহলে এখানে হয়ে যাবে r/3, তাহলে রোধ হচ্ছে এল এবং 3a, অর্থাৎ 3 গুণ যদি প্রস্থচ্ছেদ করে দেব তখন আমাদের রোধটা হবে 1/3। ঠিক আছে, তার মানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে উপাদান এবং উষ্ণতা এবং দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকছে, তাহলে পরিবাহীর রোধটা পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে কিরকম সম্পর্ক, সমানুপাতে পরিবর্তিত হচ্ছে বা সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারছি এখানে কি গো, এখান থেকে লিখতে পারছি যে পরিবাহীর দৈর্ঘ্য উপাদান ও উষ্ণতা অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে
ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর সমানুপাতে 1/a হবে। তখন যখন এ উষ্ণতা, যখন এল উষ্ণতা ও উপাদান স্থির আছে, ঠিক আছে, তখন আমরা এটা লিখতে পারছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখে নাও, এই দুটো তোমরা একটু নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার হচ্ছে কি, এই দুটো যে সমীকরণটা পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমাদের কিন্তু একটা কমন সমীকরণ আসবে, এটা হচ্ছে যৌগিক ভেদের সমন্বয় সূত্র। যৌগিক ভেদের সমন্বয় সূত্র থেকে একটা রাশি অন্যান্য রাশিগুলোর সঙ্গে কি আছে, বিভিন্ন রকমের সম্পর্কে আছে। এরকম সম্পর্ক থাকলে গেলে এদেরকে বলা হয় কি, যৌগিক ভেদের সমন্বয় সূত্র। যৌগিক ভেদের সমন্বয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে আর একটা পেলাম কি, আর সমানুপাতিক কি এল, তাহলে আর সমানুপাতিক এল পাচ্ছি একটা, এটা হচ্ছে 1 নম্বর। আর একটা পেয়েছি আর সমানুপাতিক 1/a পাচ্ছি, দ্বিতীয় নম্বর সমীকরণ। তাহলে যৌগিক ভেদের সমানুপাতিক আমরা অনুযায়ী কি লিখতে পারি, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখতে পারছি আর সমানুপাতিক l/a হচ্ছে। তখন এখানে কিন্তু দুটোই একসঙ্গে লিখছি, তার মানে এগুলো উপাদান, উষ্ণতা, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে কি আছে, অপরিবর্তিত, মানে পরিবর্তনশীল আছে, পরিবর্তনশীল, ঠিক আছে। তাহলে পরিবর্তনশীল থাকলে গেলে এবার কি হবে, আর সমানুপাতিক l/a হলো, অর্থাৎ এটাকে এবার তুলতে গেলে আমাদের ভেদের সমানুপাতিক তুলতে গেলে আমাদের নিয়ে আসতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে রো নিয়ে আসবে, এটা বলা হয় রো l/a। রোটা অ্যাকচুয়ালি এভাবে করে দিতে হয়, এরকম করে যে এটা যে রো অ্যাকচুয়ালি ওর ঘনত্বকে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যে প্রধান এর নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, রো হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। অ্যাকচুয়ালি এখানে কিন্তু নামকরণ হয়েছে, রোকে বলা হয় কি, যে রোধাঙ্ক। রোধাঙ্ক বলা হয়। তাহলে রোধাঙ্ক আমরা এখান থেকে রো সমান কি পাই, আমরা পুরো গুণ করলে আর এ হলো বাই এটা এলটা নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের রোধাঙ্কের রাশিমালা, ঠিক আছে। তাহলে রোধাঙ্কটা কার কি বিষয়ের উপর নির্ভর করছে, একটা দৈর্ঘ্য, একটা ক্ষেত্রফল আর রোধের উপর নির্ভর করছে, ঠিক আছে। রোধের সঙ্গে সমানুপাতিক, আর এই হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে গেলে রোধাঙ্ক কি হবে, যে বেড়ে যাবে, আর আমাদেরকে রোধের সঙ্গে দৈর্ঘ্য যদি আমাদের কি হয়, দৈর্ঘ্য যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে রোধাঙ্ক কি যাবে, অবশ্যই কমে যাবে, ঠিক আছে। এটার সঙ্গে আমাদের কিরকম সম্পর্ক, আমাদের এটা হচ্ছে রোধাঙ্ক, আর রোধাঙ্কের সঙ্গে আর মানে রোধ এবং ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কটা, ঠিক আছে। তাহলে রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক হচ্ছে আমাদের একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকে। একক দৈর্ঘ্য রোধাঙ্কের সংজ্ঞা কি বলবো আমরা, রোধাঙ্কের সঙ্গে কি বলবো, যে একক দৈর্ঘ্য সম্পূর্ণ কোন ঘনকে দুই বিপরীত তলের মধ্যে যে রোধ থাকে তাকে ওই পরিবাহী রোধাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রোধাঙ্কের মানে হলো রোধাঙ্কের সংখ্যা হলো। তাহলে রোধাঙ্কের এককটা কি করে পাবো, রোধের একক ইন্টু ক্ষেত্রফলের একক বাই আমাদের দৈর্ঘ্যের একক।
তাহলে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা রোধানকে কি করবো, ইয়াকক করবো। রোধানকে কি করবো আমরা, ইয়াকক করবো। তাহলে রোধানকের এককটা কি হবে গো, রোধানকের একক হয়ে যাবে আমাদেরকে রোধানকের একক। তাহলে রোধানকের সিজিএস পদ্ধতিতে রোধানকের একক করবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ওহম হয়ে যাবে ইন্টু কি হয়ে যাবে গো, ক্ষেত্রফল সেমি গুণিত সেমি, মানে সেমি স্কোয়ার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই কি হয়ে যাবে আমাদের এটা, যে দৈর্ঘ্য মানে হচ্ছে সেমি। তাহলে সেমি সেমি কি হয়ে যাবে, কেটে যাবে, থাকলো কি এখান থেকে ওহম সেমি। তাহলে ওহম সেমি হচ্ছে সিজিএস একক আমাদের রোধের রোধাঙ্কের, এবং এসআই একক হবে কি গো, এসআই একক হবে ওহম মিটার। এবার পরিবাহিতাকে কি বলে, পরিবাহিতা পরিবাহিতা হচ্ছে কোনো পদার্থের মধ্যে যে আধানগুলো পরিবাহিত হয়, যত পরিমাণে আধান পরিবাহিত হবে সেটা হচ্ছে ওই পরিবাহিতা। এবার দেখো পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাহলে রোধাঙ্কের অনন্যকেই বলা হয় ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যকেই বলা হয় ওই পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা তো লিখে দিতে হবে না, আমি যা শুধু আবার বলে দিচ্ছি। পরিবাহিতাঙ্ক বলে কোনো পরিবাহী রোধের অনন্যকেই ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে, পরিবাহী একক কি হবে, পরিবাহিতাঙ্ক হচ্ছে কি বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অন্যকে বলা হয় কি পরিবাহিতাঙ্ক। সিজিএস পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক কি হবে গো, যে 1/ρ, যেহেতু এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 1/ρ হচ্ছে আমাদের কি পরিবাহিতাঙ্কের একক। তাহলে পরিবাহিতাঙ্কের একক সিজিএস পদ্ধতি আমরা কি পেলাম, যে ওহম সেমি। তাহলে এটা আমরা কিভাবে, এটা উল্টে যাবে, তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি হিটফলটা উল্টে গেল, আর এটা হচ্ছে সেমি ইনভার্স, এটা বলে মো সেমি। কি হবে আমাদের, এটা মো সেমি ইনভার্স, মো সেমি ইনভার্স। আর এসআই পদ্ধতিতে কি হবে গো, এটা সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কি হবে, মো মিটার ইনভার্স। এই হলো আমাদের মানে পরিবাহিতাঙ্ক থেকে। এরপর থেকে আমাদের আবার বিভিন্ন পরিবাহী হচ্ছে পরিবাহীর রোধ বৃদ্ধি করলে আমাদের মানে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, এবং উষ্ণতা কমালে রোধ কি হয়ে যায়, আমাদের কমে যায়। যাই হোক, এগুলো হচ্ছে ব্যাপার। তারপরে আমাদের আছে বিভিন্ন সংকর ধাতুর ব্যবহার, এগুলো আমি করাবো। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে বেল আইকনটি অবশ্যই দাবাবে, আর কি যে লাইক অবশ্যই করবে। আর যাতে করে তোমাদের বেল আইকনটি এই জন্য মানে দেওয়া অন করবে, যাতে করে আমার নতুন ভিডিও আসতে গেলে অবশ্যই তোমরা তার সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের মাধ্যমিকের সমস্ত সিলেবাসটা ভৌত বিজ্ঞানের আমি পর তোমাদের আপলোড করব, তোমরা দেখতে থাকো, এবং তার সঙ্গে তোমরা খুব ভালো রেজাল্ট করবে এটা আমি আশা রেখে আমি তোমাদের সমস্ত সিলেবাসটা পরীক্ষার আগেই কভার করার চেষ্টা করব। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।